তালাকপ্রাপ্ত আইপিএস অফিসার ৫ বছর পর তার প্রাক্তন স্বামীর জরাজীর্ণ কুটিরে পৌঁছলেন। সত্য উন্মোচিত হতেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল একটা অবিশ্বাস্য ধাক্কা, যেন কোনো অন্ধকার রহস্যের পর্দা উন্মোচিত হয়ে সকলের জীবনকে উলটপালট করে দিল। প্রিয় বন্ধুরা, সেই সকালের আলো ছিল যেন একটা জাদুকরী আবরণ। আকাশ থেকে নেমে আসা নরম সোনালি রশ্মি গ্রামের প্রতিটি কোণে ছড়িয়ে পড়ছিল, যেন কেউ মেঘের আড়াল থেকে মধুর মতো মিষ্টি আলোক বর্ষণ করছে। দূরের ক্ষেতে শ্রমিকদের ধীর লয়ের কাজের শব্দ এবং এখানে সেখানে মুরগির কাকলি পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলছিল। কিন্তু এই নির্মল সকালকে বিদীর্ণ করার মতো একটা সাদা সরকারি জিপ হঠাৎ গ্রামের অমসৃণ পথে প্রবেশ করল। চালক যখন গাড়িটা থামাল, তখন গ্রামের শিশুরা ছুটে এসে তাকে ঘিরে ধরল। কেউ প্রথমবারের মতো এমন চকচকে যানবাহন গ্রামে দেখেছে। জিপের কাছে লাগানো নীল আলো দেখে তারা আরও বিস্মিত হয়ে উঠল। জিপের দরজা ধীর গতিতে খুলে গেল। বাইরে পা রাখলেন আইপিএস অফিসার প্রিয়া সিং। দ্রুত পদক্ষেপে, সাদা পরিষ্কার ইউনিফর্ম পরিহিত, কঠোর মুখাবয়ব এবং চোখে একটা অসাধারণ ধরনের অবসাদ নিয়ে। আজও তার ব্যক্তিত্বে সেই তীক্ষ্ণতা ছিল যা পুরো জেলায় আলোচনার কেন্দ্রবিন্দু ছিল, কিন্তু মুখটা অদ্ভুতভাবে বিধ্বস্ত, কোথাও কোথাও ভিজে। গ্রামবাসীদের জন্য এই দৃশ্য কোনো চলচ্চিত্রের মতো ছিল। আইপিএস ম্যাডাম এখানে, এই প্রত্যন্ত গ্রামে, এবং সেটাও একাকী। কয়েকজন মহিলা তাদের শাড়ি সামলাতে সামলাতে দরজা থেকে উঁকি মারতে শুরু করল। শিশুরা কাঁধ তুলল, পুরুষরা নিজেদের মধ্যে ফিসফিসানি শুরু করল। কিন্তু প্রিয়া কারো দিকে তাকাচ্ছিলেন না। তার চোখ শুধু একটা দিকে আটকে ছিল, গ্রামের প্রান্তে দাঁড়ানো মাটি এবং ত্রিপল দিয়ে তৈরি একটা পুরনো কুটির। সেই কুটিরের দিকে, যার সাথে তার জীবনের একটা বন্ধ অধ্যায় লুকিয়েছিল। সেই কুটিরে বাস করা লোকটা তার তালাকপ্রাপ্ত স্বামী অরুণ কুমার। ৫ বছর আগে প্রিয়া এবং অরুণ কুমারের সম্পর্ক কোনো সাধারণ দম্পতির মতো ছিল না। একদিকে দেশের শীর্ষস্থানীয় আইপিএস অফিসার, অন্যদিকে একটা সরল গ্রামীণ যুবক যে তার পিতার ছোট চাষের জমি সামলাত। দুজনের পরিচয় ঘটেছিল ভাগ্যের খেলায় এবং বিয়েও, কিন্তু ভাগ্য তার নিজস্ব হিসাবে খেলা করল। প্রিয়া উচ্চ আকাঙ্ক্ষী ছিলেন। অনুশাসনপ্রিয় অরুণ কুমার সরল হৃদয়ের নরম চিন্তাভাবনাগুলোকে গুরুত্ব দিত। দুজনের বিশ্ব আলাদা ছিল, খুব আলাদা। বিয়ের পর কয়েক মাস সবকিছু ঠিকঠাক চলল, কিন্তু তারপর ঝগড়া শুরু হল, কাজ নিয়ে, সময় নিয়ে, প্রিয়ার কর্তব্য নিয়ে, অরুণ কুমারের অর্থনৈতিক দুর্বলতা নিয়ে, এবং একদিন পর্যন্ত এতটা বেড়ে গেল যে প্রিয়া তালাকের সিদ্ধান্ত নিলেন। অরুণ কুমার বিরোধিতা করেনি। সে শুধু এতটা বলেছিল, যদি তোমার মনে হয় আমি তোমাকে বোঝা মনে হচ্ছি, তাহলে আমি চলে যাই। এবং সে সত্যিই চলে গেল, গ্রামে ফিরে এলো, তার কুটিরে থাকতে শুরু করল। প্রিয়া ভেবেছিলেন যে সময়ের সাথে সব ভুলে যাবে, কিন্তু সত্য এটা ছিল যে তিনি নিজেকে কখনো ক্ষমা করতে পারেননি। তার মনে হতো যে তিনি একটা ভালো মানুষকে শুধু তাই হারিয়েছেন কারণ তিনি তার উচ্চ আকাঙ্ক্ষী এবং রাগে অন্ধ ছিলেন। কিন্তু তবুও ৫ বছর পর্যন্ত তিনি কখনো তার সাথে দেখা করতে যাননি। না তিনি ডেকেছেন, না তারা খোঁজ নিয়েছেন। তাহলে এমন কি ঘটল যে আজ তিনি হঠাৎ এখানে পৌঁছলেন? বর্তমান কুটিরের দিকে পা প্রিয়া গভীর নিঃশ্বাস নিলেন। হৃদয় এতটা দ্রুত ধড়কছে যেন বুক থেকে বেরিয়ে আসবে। তারা কুটিরের দিকে পা বাড়ালেন। অমসৃণ মাটিতে তার চকচকে জুতো ধসছে। তার চোখে ভয় ছিল, একটা অপরাধবোধ, এবং একটা প্রশ্ন, কি তিনি আমার থেকে ঘৃণা করে? কুটিরের কাছে পৌঁছে দেখলেন সামনে একটা পুরনো খাট, কাছে ভাঙা বালতি, দড়িতে শুকনো ছেঁড়া কাপড় এবং দরজায় ঝুলানো একটা ছোট তালা। তালা তিনি বাইরে গেছেন কি? প্রিয়া একটা বৃদ্ধা মহিলাকে ডাকলেন যে ছাগলকে খাওয়াতে দিচ্ছিলেন। মাই, এই কুটির অরুণ কুমারের নয় কি? তার আওয়াজ নিজে নিজে কম হয়ে গেল। বৃদ্ধা মহিলা তার ওপর থেকে নিচে দেখলেন। আইপিএস ইউনিফর্ম থেকে চেনা কঠিন ছিল না যে এটা কোনো বড় অফিসার। হাঁ বেটি, অরুণ কুমারেরই ঘর, তিনি বললেন। তারপর হঠাৎ তার মুখ দুঃখী হয়ে গেল। কিন্তু তুমি কে? কেন জিজ্ঞাসা করছ? প্রিয়া গলা পরিষ্কার করলেন। কয়েক মুহূর্ত থামলেন, তারপর ধীরে বললেন, আমি তার পত্নী ছিলাম। বৃদ্ধা মহিলা অবাক হয়ে গেলেন। আরে তু কি সেই শহরের বউ যে তাকে ছেড়ে দিয়েছিল? প্রিয়ার ঠোঁট শুকিয়ে গেল। তারা হ্যাঁ করে মাথা নাড়লেন। বৃদ্ধা মহিলা কয়েক মুহূর্ত তার দেখতে থাকলেন, তারপর বললেন, তুই অনেক দেরি করে এসেছিস বেটি। প্রিয়ার পায়ের তলায় মাটি সরে গেল। দেরি কেন? তিনি কোথায়? কি হয়েছে? বৃদ্ধা মহিলার চোখ ভরে এলো। অরুণ কুমার ২ মাস ধরে অসুস্থ, একা পড়েছিল,
নিজেই চিকিৎসা করাতো, নিজেই ওষুধ আনত, কোনো আপন নেই। এখন তো চলাফেরাতেও কষ্ট হয় তার। প্রিয়ার নিঃশ্বাস থেমে গেল, তার হৃদয় যেন কেউ মুচড়ে দিয়েছে। চোখ ভরে এলো, মুখ ফ্যাকাশে হয়ে গেল। অসুস্থ, একা, কিন্তু কাউকে বলেনি তিনি। বৃদ্ধা মহিলা তিক্ততায় বললেন, কাকে বলতো তোকে? তুই তো তাকে ছেড়ে দিয়েছিলি, তার কাছে কে ছিল? প্রিয়া চুপ, তার চোখ ঝাপসা হয়ে গেল। বৃদ্ধা মহিলা আরও বলতে লাগলেন, তিনি আজ সকালে হাসপাতাল গেছেন, সরকারি হাসপাতাল, হয়তো ওষুধ নিতে। প্রিয়ার ভেতর কিছু ভেঙে গেল, তার চোখ লাল হয়ে গেল। লোকেরা দূর দূর দাঁড়িয়ে এসব দেখছিল। সম্পূর্ণ বস্তিতে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো। আইপিএস ইউনিফর্মে দাঁড়ানো একটা মহিলা, যার কাছে ক্ষমতা আছে, শক্তি আছে, অহংকার আছে, কিন্তু আজ তিনি শুধু একটা অপরাধী পত্নীর মতো দেখা যাচ্ছিল। হাসপাতালের দিকে যাত্রা। প্রিয়া দ্রুত পায়ে জিপে ফিরে বসলেন। হাসপাতাল চলো, তাড়াতাড়ি। চালক প্রশ্ন না করে গাড়ি ঘোরাল। রাস্তাভর প্রিয়ার চোখ সেই রকম ছিল, যেন কোনো ভাঙা মানুষ ভেতরে ভেতরে শাস্তি কাটছে। মনে শুধু একটা ছবি ঘুরছে, অরুণ কুমারের সাধারণ মুখ, তার নিরীহ হাসি এবং সেই শেষ শব্দ, যদি তোমার মনে হয় আমি তোমাকে বোঝা লাগছি, তাহলে আমি চলে যাই। তারা অনুভব করলেন যে সেই দিন তারা শুধু একটা সম্পর্ক ভাঙেনি, তারা একটা ভালো মানুষ হারিয়েছে। হাসপাতালে দেখা। হাসপাতাল ছোট ছিল, কিন্তু ভিড় বেশি। প্রিয়া ধড়কতে হৃদয় নিয়ে রিসেপশনে জিজ্ঞাসা করলেন, অরুণ কুমার গ্রামের এসেছে কি? নার্স রেজিস্টার দেখে বলল, হ্যাঁ, বেড নম্বর 12, কিন্তু কেন জিজ্ঞাসা করছ? প্রিয়া উত্তর দিলেন না, শুধু দ্রুত ভেতরে চলে গেলেন। বেড নং 12 পর্যন্ত পৌঁছতে তার পা টোল ছিল। তার শরীরে ইউনিফর্মের কোনো প্রভাব ছিল না, তিনি শুধু একটা ভাঙা মহিলা ছিলেন। তারা বেডে চোখ রাখলেন। খাটের মতো হাসপাতাল বেডে শুয়ে থাকা ব্যক্তি খুব দুর্বল লাগছিল। দাড়ি বেড়েছে, শরীর শুকিয়ে হাড়ের মতো, এবং চোখ বন্ধ। প্রিয়াকে পা এগোতে ভয় লাগছিল। অরুণ কুমার, তার আওয়াজ ফিসফিসানির থেকেও কম ছিল। অরুণ কুমার ধীরে ধীরে চোখ খুলল এবং তাকে দেখেই তার চোখ ভরে এলো। কিন্তু মুখে কোনো ঘৃণা ছিল না, কোনো রাগ নেই, শুধু একটা শান্ত, ক্লান্ত স্বীকার করা ভাব। প্রিয়া, তার আওয়াজ খুব ধীর ছিল। প্রিয়া সেখানেই দাঁড়িয়ে থাকলেন। তার চোখ থেকে অশ্রু নামতে লাগল। আমি অনেক দেরি করে এসেছি না? তিনি কাঁদতে কাঁদতে বলে উঠলেন। অরুণ কুমার হালকা হাসি দিল, দুর্বল, কিন্তু সত্যিই তুই এসেছিস, এটাই যথেষ্ট। তার এই 3টে শব্দ প্রিয়ার হৃদয়কে ছিঁড়ে ফেলল। তার মনে হল যেন কেউ অন্ধকারে পিছন থেকে এসে তার জড়িয়ে ধরেছে। সত্যের প্রথম ইঙ্গিত। প্রিয়া তার কাছে বসলেন, হাত ধরলেন। তার আঙুলগুলো খুব ঠান্ডা ছিল, যেন লম্বা দুঃখ তার জীবন থেকে কেটে দিয়েছে। অরুণ কুমার, তুমি আমাকে কখনো বলনি কেন? অরুণ কুমার চোখ বন্ধ করে খুব ধীরে উত্তর দিল, তোমার জীবনে আমার জায়গা ছিল না। প্রিয়া, আমি বোঝা হতে চাইনি। প্রিয়া ফুটফুট করে কাঁদতে লাগলেন, কিন্তু অরুণ কুমারের পরের শব্দ তার আত্মা পর্যন্ত কাঁপিয়ে দিল। আর অনেক কিছু আছে যা তুই জানিস না, যখন জানবি তখন আরও কাঁদবি। প্রিয়া মাথা তুললেন। কোন কথা অরুণ কুমার? সত্য বলো। অরুণ কুমার চোখ তার মুখে আটকাল। তার নজরে একটা অদ্ভুত খালি ছিল, যেন কোনো গভীর রহস্য ভেতরে চাপা ছিল। সব বলবো, কিন্তু এখন না। প্রিয়া তার হাত শক্ত করে ধরলেন। না, আজ সব বলবে। অরুণ কুমার, আজ আমি কোনো সত্য থেকে ভয় পাব না। অরুণ কুমার হালকা করে হাসল। তুই ডরবি প্রিয়া, সম্পূর্ণ গ্রাম ভয় পাবে, কারণ সত্য খুব তিক্ত, খুব ভারী। প্রিয়ার নিঃশ্বাস আটকে গেল, এবং এটাই ছিল সেই মুহূর্ত যা আসন্ন 4টা দিকের ভিত্তি রাখল। এমন একটা সত্য যা শুধু পতির নয়, সম্পূর্ণ গ্রামের ইতিহাস বদলে দেওয়ার মতো ছিল। হাসপাতালের ঘরের জানালা থেকে আসা সকালের হালকা রোদ্দুর সোজা অরুণ কুমারের মুখে পড়ছিল। তার মুখে সেই পুরনো সরল হাসি ছিল, কিন্তু এখন সেই হাসিতে একটা গভীর দুঃখ লুকানো ছিল, যা প্রিয়াকে স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রিয়া তার কাছে বসা ছিলেন, অরুণ কুমারের হাত ধরে। সব সময় শক্তিশালী, কঠিন এবং অনুশাসিত প্রিয়া আজ একটা ভাঙা পুতনি ছিলেন, অনুতাপে ডোবা, ভয়ে জড়ানো, এবং কোথাও না কোথাও আশায়ও যে হয়তো দেরি সত্ত্বেও সব ঠিক হয়ে যেতে পারে। কিন্তু অরুণ কুমারের চোখে সেই আশা ছিল না। তার মুখে একটা শান্ত স্বীকার ভাব ছিল, যেন তিনি সবকিছু আগে থেকে জানত যে এই দেখা শেষ বা শুরু। ঘর শান্ত ছিল,
দেওয়ালের ঘড়ির টিকটিকি একমাত্র আওয়াজ ছিল। কয়েক মুহূর্ত পর প্রিয়া ধীরে বললেন, অরুণ কুমার, সেই তিক্ত সত্য কি? তুমি কেন বলছো যে সম্পূর্ণ গ্রাম অবাক হয়ে যাবে? অরুণ কুমার হালকা নিঃশ্বাস নিল। প্রিয়া, অনেক কিছু এমন আছে যা তুই জানিস না, যা তোমাকে জানা উচিত ছিল, কিন্তু আমি নিজে লুকিয়েছি। কেন? প্রিয়ার চোখ ভরে অরুণ কুমার তার চোখে দেখতে দেখতে ধীরে ধীরে বলল, কারণ আমি তোমাকে দুঃখী করতে চাইনি, কারণ আমি তোমার পথের বোঝা হতে পারতাম না, এবং কারণ তোমার কেরিয়ারের কারণে আমাকে একটা বড় সিদ্ধান্ত নিতে হয়েছিল, যা হয়তো তুই জানলে তাহলে তুই আজ আইপিএস হতে না। প্রিয়ার হৃদয় বসে গেল। অরুণ কুমার, তুই কি বলছ? কোন সিদ্ধান্তের কথা বলছ? অরুণ কুমার কয়েক মুহূর্ত চোখ বন্ধ করল, তারপর বলল, 5 বছর আগে তোমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দায়ের হয়েছিল, তোমার প্রমোশনের ঠিক 1 সপ্তাহ আগে। সেই অভিযোগ যদি এগোতো তাহলে তোমার কেরিয়ার শেষ হয়ে যেত। প্রিয়া অবাক হয়ে গেলেন, তার নিঃশ্বাস আটকে গেল। কয়েক মুহূর্ত পর তিনি ভাঙা আওয়াজে বললেন, কিন্তু আমার ফাইলে তো এমন কোনো অভিযোগ দায়ের হয়নি, আমাকে তো কখনো বলা হয়নি। অরুণ কুমার তার আঙুলগুলো হালকা করে চাপ দিল, কারণ আমি তাকে দায়ের হতেই দিইনি। প্রিয়া নিঃশ্বাস আটকে অরুণ কুমারকে দেখতে থাকলেন। অরুণ কুমার ধীরে ধীরে বলতে শুরু করল, সেই অভিযোগ গ্রামের কিছু ধনী লোক করেছিল। তাদের তোমার তদন্ত থেকে ভয় লাগত। তুই তাদের অনেক অবৈধ কাজ ধরেছিলি। তারা চাইত যে তোমাকে যে কোনো উপায়ে পড়িয়ে দেওয়া হোক। তারা আমার কাছে কথা পৌঁছিয়েছিল এবং বদলে দাবি করল যে আমি তোমার বিরুদ্ধে বয়ান দিই, যাতে অভিযোগ শক্ত হয়। প্রিয়ার মুখ শূন্য হয়ে গেল। তারা তোমার থেকে আমার বিরুদ্ধে বয়ান চেয়েছিল? হ্যাঁ, অরুণ কুমার বলল। তারা জানত যে তোমার স্বামীর বয়ান সবচেয়ে ভারী পড়বে, এবং যদি সেই বয়ান যেত তাহলে তোমার প্রমোশন থেমে যেত, হয়তো তোমাকে 3 বছর পর্যন্ত সাসপেন্ডও করে দেওয়া হতো। প্রিয়ার চোখ ভরে এলো। অরুণ কুমার, তুই আমাকে কেন বললি না? তুই একা কিভাবে সহ্য করলি এসব? অরুণ কুমার ক্লান্ত হয়ে হাসল, কারণ আমি চাইনি যে তোমার কেরিয়ারে আমার নাম কখনো বাধা হয়। তোমাকে শুধু এগোতে দেখতে চাইতাম, চাই যা আমাকে পিছিয়ে যেতে হয়। প্রিয়ার গালে অশ্রু বয়ে চলল। তারপর তুই কি করলি? অরুণ কুমার ধীর আওয়াজে বলল, আমি তাদের সামনে সোজা দাঁড়ালাম, স্পষ্ট বলে দিলাম যে আমি মিথ্যা বয়ান দেব না। তারা ধমকালো, লোভ দিল, কিন্তু আমি মানলাম না। তারপরে প্রিয়া ফিসফিসিয়ে বললেন, তারপরে তারা আমার ওপর আক্রমণ করিয়েছিল, আমাকে এতটা মারল যে মাসভর বিছানা থেকে উঠতে পারিনি। কিন্তু কথা এতটাই নয়। প্রিয়া এখনও যতটা শুনেছে সেটা যথেষ্ট ছিল তার ভাঙার জন্য, কিন্তু যা আসছে সেটা তার সহ্য করার থেকে অনেক বেশি ভারী ছিল। অরুণ কুমার বলতে থাকল, তাদের ভয় ছিল যে যদি আমি বেঁচে যাই তাহলে আমি পুলিশে অভিযোগ করব, তাই তারা তোমাকেও এতে টেনে আনার ধমকি দিল। বলল যে যদি আমি তাদের সাথ না দিই তাহলে তারা তোমার কেরিয়ার শেষ করে দেবে, তোমাকে ভুল কেসে ফাঁসিয়ে দেবে, তোমার বিভাগে গুজব ছড়াবে এবং তোমার নাম নষ্ট করে দেবে। প্রিয়া অরুণ কুমারের হাত শক্ত করে ধরলেন, তার নিঃশ্বাস কাঁপছিল। অরুণ কুমার, তুই আমার থেকে কিছু বললি না কেন? আমি তোমার সাথে লড়াই করতাম, আমি আমার ইউনিফর্মের কসম খাই, আমি কোনো মূল্যে তাদের ছেড়ে দিতাম না। অরুণ কুমার দুর্বল হাসির সাথে বলল, এটাই কারণ ছিল যে আমি তোমাকে কিছু বলিনি। তুই শক্তিশালী, জেদি এবং অত্যন্ত সত্যবাদী। তুই কোনো মূল্যে ঝুঁকে দেখতে চাইবে না, কিন্তু যদি তুই তাদের সাথে লড়াই করতি তাহলে হয়তো তোমার ভারী ক্ষতি হতো। তাই আমাকে সেটাই করতে হয়েছে যা সেই সময় সবচেয়ে ঠিক লেগেছিল। প্রিয়ার চোখ থেকে অশ্রু বয়ে চলল। কি করলি তুই? অরুণ কুমার তার চোখে সেই শান্ত প্রেম নিয়ে দেখল। আমি তোমাকে নিজ থেকে দূর করে দিলাম। প্রিয়া, আমি নিজেকে সেই লোক বানালাম যার থেকে তুই ঘৃণা করো, যার থেকে তুই সম্পর্ক ভাঙো, যার থেকে তুই আলাদা হয়ে তোমার ক্যারিয়ারে এগোতে পারো। প্রিয়া স্তব্ধ হয়ে গেলেন, তার হাত কাঁপতে লাগল। তারা মাথা ঝুঁকিয়ে কাঁদতে শুরু করলেন। অরুণ কুমার, তুই আমার জন্য তোমার জীবন নষ্ট করে দিয়েছিস, তুই আমার স্বপ্নের জন্য নিজেকে একা করে দিয়েছিস, তুই আমাকে বাঁচানোর জন্য আমাদের সম্পূর্ণ বিয়ে দামায় লাগিয়ে দিয়েছিস। অরুণ কুমার খুব ধীরে বলল, হ্যাঁ, কারণ প্রেম কখনো কখনো সাথে থাকায় নয়, বরং কাউকে বাঁচানোর জন্য দূর হয়ে যাওয়ায়ও হয়। প্রিয়া তার বুকে মাথা রেখে কাঁদতে লাগলেন। সেই মুহূর্তে হাসপাতালের ঘর কোনো মন্দিরের মতো পবিত্র লাগতে লাগল। একটা পত্নী ভাঙছে, একটা স্বামী হাসছে, এবং তার মাঝে দাঁড়ানো 5 বছরের ভুল বোঝাবুঝির পাহাড়, যা এখন গলে যাচ্ছে।
কয়েক মিনিট পর প্রিয়া নিজেকে সামলালেন এবং জিজ্ঞাসা করলেন, অরুণ কুমার, যদি তুই এসব আমার জন্য করেছিস তাহলে 5 বছর পর্যন্ত আমার থেকে দূর কেন থাকলি? কেন ফিরলি না? কেন একা লড়াই করতে থাকলি? অরুণ কুমারের চোখ গভীর হয়ে গেল। কারণ প্রিয়া, আমি মেনেছিলাম যে যদি আমি তোমার জীবনে থাকব তাহলে তুই কখনো আজকের আইপিএস প্রিয়া সিং হতে পারবি না। এবং সত্য বলি, আমাকে ভয় ছিল যে যদি তুই আমার সত্য জেনে নিস তাহলে তুই ফিরে আমার কাছে আসতে চাইবি, এবং আমি চাইনি যে তোমাকে তোমার কেরিয়ার, তোমার ভবিষ্যৎ বা তোমার প্রতিষ্ঠা হারাতে হয়। প্রিয়া দুঃখে চিৎকার করে উঠলেন, তাহলে তুই এসব একা সহ্য করতে থাকলি? অসুস্থ হয়েছিস, ভেঙে পড়েছিস, ধ্বংস হয়েছিস, এবং আমি ভেবেছি যে তুই আমাকে ছেড়ে চলে গেছিস। অরুণ কুমারের চোখ নম হয়ে গেল। হাঁ, আমি একা ছিলাম, কিন্তু আমার মনে হয়েছিল যে তুই খুশি, এবং সেটাই আমার জন্য যথেষ্ট ছিল। প্রিয়ার নিঃশ্বাস থেমে গেল। আজ তিনি সম্পূর্ণ দুনিয়ার সবচেয়ে অসফল মানুষ অনুভব করছিলেন। অরুণ কুমার, তুই আমাকে তোমার দুঃখ থেকেও দূর রেখেছিস। অরুণ কুমার বলল, কারণ এটা আমার সিদ্ধান্ত ছিল, আমার বোঝা। প্রিয়া কাঁদতে কাঁদতে ধীরে বলতে পারলেন, কিন্তু আজ আমি এসেছি কেন জানো? অরুণ কুমার হালকা করে মাথা নাড়ল। প্রিয়া বললেন, কারণ আমার হৃদয় প্রতিদিন চিৎকার করত যে আমি কোনো ভালো মানুষকে হারিয়েছি, এবং যখন শুনলাম যে তুই অসুস্থ, একা, তাহলে আমার পা নিজে নিজে দৌড়ে এসেছে। অরুণ কুমার তাকে দুঃখ ভরা হাসি নিয়ে দেখতে থাকল। প্রিয়া, জীবন তোমাকে অনেক উচ্চতা দিয়েছে, কিন্তু আমি এখন তোমার জীবনের অংশ হতে পারব না। প্রিয়া ঘাবড়ে গেলেন। কেন? কেন না? অরুণ কুমার জানালা থেকে বাইরে দেখল, যেখানে রোদ্দুর ছড়িয়ে পড়ছে। কারণ আমার কাছে এখন বেশি সময় নেই। প্রিয়ার হৃদয় ধরকানো বন্ধ হয়ে গেল। কি অর্থ? অরুণ কুমারের চোখে একটা ভারী সত্য ভাসল। আমার চিকিৎসা দেরি করে শুরু হয়েছে। ডাক্তারদের বলা যে অবস্থা গুরুতর। প্রিয়া চিৎকার করে তার হাত ধরলেন। না অরুণ কুমার, তুই আমাকে এভাবে ছেড়ে যেতে পারবি না। আমি আবার তোমাকে হারাবো না। না, না। অরুণ কুমার তার মাথায় হাত রেখে বলল, প্রিয়া, এখনও অনেক কিছু জানা বাকি। আমার অসুস্থ হওয়ার আসল কারণ, সেই কুটিরের সত্য, এবং সেই 5 বছরের রহস্য। প্রিয়ার চোখ বিস্তারিত হয়ে গেল। অরুণ কুমার ধীরে বলল সেই সত্য যা শুনে সম্পূর্ণ গ্রাম অবাক হয়ে যাবে। প্রিয়ার হৃদয় ধড়কতে থাকল। কি? কোন সত্য? অরুণ কুমার চোখ বন্ধ করল। সেটা আমি কাল বলবো, এখন একটু বিশ্রাম চাই। এবং ঘর আবার নীরব হয়ে গেল। প্রিয়া তাকে দেখতে থাকলেন। তার চোখ ভয়, প্রেম, অনুতাপ এবং অস্থিরতায় ভরা ছিল। আজ তার শুধু একটা সত্য জানা হয়েছে, কিন্তু যা আসছে সেটা শুধু তার সম্পর্ক নয়, বরং গ্রামের সম্পূর্ণ ইতিহাস বদলে দেওয়ার মতো ছিল। হাসপাতালের বাইরে সন্ধ্যা ধীরে ধীরে নামছে। আকাশ কমলা এবং হালকা বেগুনি রঙে রঙিন হয়েছে, যেন নিজে প্রকৃতি কোনো গভীর দুঃখের প্রস্তুতি করছে। প্রিয়া একা সেই বারান্দায় বসা ছিলেন, যেখানে হাওয়ার হালকা ঠান্ডা তার মুখ ছুঁয়ে যাচ্ছিল, কিন্তু তার ভেতর ওঠা ঝড়কে শান্ত করতে পারছিল না। অরুণ কুমার ঘুমিয়ে পড়েছে, বা বলা যায় যে ডাক্তাররা বলেছে তাকে বিশ্রাম চাই। কিন্তু প্রিয়াকে কিভাবে বিশ্রাম মিলবে? তার হৃদয়ে লক্ষ প্রশ্ন চুচিয়ে যাচ্ছে। তার চোখের সামনে বারবার সেই একটা কথা ঘুরছে, প্রিয়া, এখনও অনেক কিছু জানা বাকি। আমার অসুস্থ হওয়ার আসল কারণ, সেই 5 বছরের সত্য যা শুনে সম্পূর্ণ গ্রাম অবাক হয়ে যাবে। এই শব্দ যেন কোনো মন্দিরের ঘণ্টার মতো অবিরাম তার কানে গুঞ্জরিত হচ্ছে। তারা উঠলেন, ধীরে আইসিইউ ওয়ার্ডের দিকে দেখলেন, এবং তার চোখে একটা চমক উঠল। কাল না, আমাকে আজই সত্য চাই। চাই সেটা যতটা দুঃখ দেওয়ার হোক। কিন্তু ঘরে যেতে যাচ্ছিলেন যে ডাক্তার হাত তুলে থামিয়ে দিল। ম্যাডাম, প্লিজ, রোগীকে এখন বিশ্রাম চাই। তার অবস্থা কাল চেক করতে হবে, তখন আপনি কথা বলুন। প্রিয়া বাধ্য হয়ে মাথা নাড়লেন, কিন্তু তার চোখ বলছিল যে তিনি এক মুহূর্তেও আর অপেক্ষা করতে পারবেন না। তারা ফিরে বেঞ্চে এসে বসলেন। ধীর হাওয়া চলছে, এবং সেই হাওয়া যেন প্রিয়ার ভেতর চাপা পীড়াকে আরও বড় করে দিচ্ছে। কয়েকক্ষণ পর হঠাৎ একটা বুড়ো লোক, যে হয়তো হাসপাতালে কোনো রোগী দেখতে এসেছে, ওষুধ নিয়ে ফিরছিল। তিনি প্রিয়াকে গভীর চিন্তায় বসে দেখলেন। তিনি মাথা ঝুঁকিয়ে সম্মান করে বললেন, ম্যাম সাহেব, আপনি অরুণ কুমারের পত্নী নয় কি? প্রিয়া অবাক হয়ে তাকে দেখতে লাগলেন। হ্যাঁ, কিন্তু আপনি কিভাবে জানেন?
বুড়ো লোক হালকা হাসির সাথে বললেন, গ্রাম ছোট এবং সম্পর্ক বড় ছিল। অরুণ কুমার খুব নেক মানুষ, তার সম্পর্কে সব জানে, কিন্তু তার ভেতর অনেক কিছু এমনও চাপা আছে যা হয়তো আপনাকেও জানা নেই। প্রিয়ার শিরায় সূর্য দৌড়ে গেল। কি অর্থ? আপনাকে কি জানা? বুড়ো লোক কাছে এসে ধীর স্বরে বললেন, এই গ্রামে অনেক গভীর রহস্য লুকানো। মেম সাহেব এবং অরুণ কুমার সেই সবের একা সাক্ষী। প্রিয়ার চোখ বিস্তারিত হয়ে গেল। কোন রহস্য? বুড়ো লোক নজর ঝুঁকিয়ে বললেন, এই কথা অরুণ কুমার নিজে বললে ভালো হয়, কিন্তু আমি এতটা বলতে পারি যে যেদিন সেই সত্য খোলে সেদিন গ্রামের অনেক নি হিলে যাবে। এবং তিনি চলে গেলেন। প্রিয়া সেখানেই জড়ো হয়ে গেলেন। হৃদয় আরও দ্রুত ধড়কতে লাগল। এখন তো তার আরও অস্থিরতা হতে লাগল। মনে হলো তার বুক ফেটে যাবে। পরের সকালের প্রথম রশ্মি যেই হাসপাতালের সাদা দেওয়াল ছুঁয়েছে, প্রিয়ার চোখ খুলে গেল। তারা সারা রাত ঘুমাননি, চেয়ারে বসে বসে রাত কাটিয়ে দিয়েছেন। ডাক্তারদের আওয়াজ, নার্সদের পায়ের আওয়াজ, সব কিছু ঝাপসা লাগছিল। তার চোখ শুধু একটা দরজায় আটকে ছিল, অরুণ কুমারের আইসিইউর দরজায়। যেই ডাক্তার বাইরে এলো, প্রিয়া তাড়াতাড়ি তার কাছে পৌঁছলেন। ডাক্তার, তার অবস্থা কেমন? ডাক্তার চশমা ঠিক করে গুরুত্ব সহকারে বলল, অবস্থা এখনও সূক্ষ্ম, কিন্তু তিনি সচেতন। আপনি চাইলে কথা বলতে পারেন, কিন্তু বেশি সময় নয়। তার শরীর খুব দুর্বল। প্রিয়া 1 সেকেন্ডও হারিয়ে না ঘরের দিকে পা বাড়ালেন। ভেতরে ভাবনার ঝড়। অরুণ কুমার বিছানায় শুয়েছিল, মুখে হালকা ছায়া, কিন্তু চোখে সেই পুরনো শান্ত গভীরতা। তাকে দেখেই প্রিয়ার পা থেমে গেল। তার চোখ ভরে এলো। তারা ধীরে তার হাত ধরলেন। অরুণ কুমার, আমি এখানে আছি। অরুণ কুমার চোখ খুলল এবং একটা হাসি উঠল, দুর্বল কিন্তু সত্যি। তুমি সারা রাত ঘুমাওনি? তিনি ধীরে জিজ্ঞাসা করল। প্রিয়ার চোখে দুঃখ ভরে এলো। ঘুম? তুই এই অবস্থায় আছিস এবং আমি ঘুমিয়ে যাই? অরুণ কুমার, আমাকে সব জানতে হবে, এখনই। আজ সত্য কি? সেই 5 বছর তুই কি সহ্য করেছিস? তুই আমার থেকে কি লুকিয়েছিস? এবং সেই রহস্য কি, যার খোলায় সম্পূর্ণ গ্রাম অবাক হয়ে যাবে? অরুণ কুমার একটা গভীর নিঃশ্বাস নিল। তার মুখে ক্লান্তি এবং দুঃখ স্পষ্ট দেখা যাচ্ছিল। প্রিয়া, এসব কথা সহজ নয়, এবং হয়তো তুই শুনে ভেঙে পড়বি। প্রিয়ার গলা ভরে এলো। আমি আগেই ভেঙে পড়েছি অরুণ কুমার। এখন শুধু সত্য আমাকে বাঁচাতে পারে বা শেষ করতে পারে। বলো, কি সেই সত্য? ঘরে একটা লম্বা নীরবতা নেমে এলো। জানালা থেকে আসা রোদ্দুর তার মাঝের দুঃখকে আরও উজ্জ্বল করে দিচ্ছিল। অরুণ কুমার ধীরে বলতে শুরু করল, প্রিয়া, আমার অসুস্থতা শুধু অসুস্থতা নয়, আমাকে বিষ দেওয়া হয়েছিল। প্রিয়ার শরীর কাঁপতে লাগল। তার আঙুলগুলো শক্ত হয়ে গেল। বিষ? কে? কেন? অরুণ কুমার চোখ বন্ধ করল, যেন দুঃখ আবার জেগে উঠেছে। কারণ আমি গ্রামের সবচেয়ে বড় রহস্যকে বাঁচিয়েছিলাম, এবং সেই চালে ফেসে গিয়েছি। সেই লোকেরা চায়নি যে আমি জীবিত থাকি, কারণ আমি সেই সব জানি যা জানার অধিকার এই গ্রামের কোনো মানুষের হওয়া উচিত ছিল না। প্রিয়ার নিঃশ্বাস বন্ধ হতে লাগল। কোন রহস্য? অরুণ কুমার, স্পষ্ট করে বলো। অরুণ কুমার কাঁপা আওয়াজে বলল, 5 বছর আগে, যে সময় তুই তালাক নিয়েছিস, সেই সময় গ্রামের কিছু নেতা, জমিদার এবং 2 পুলিশ অফিসার মিলে একটা বড় অপরাধ করছিল। জমির অবৈধ দখল, গরিবদের নামে নকল রিং এবং রাতে হওয়া চোরা কারবার। প্রিয়া অবাক হয়ে বললেন, এসব আমাকে কেন বলা হয়নি? আমি তো আইপিএস ছিলাম, আমাকে বলা উচিত ছিল। অরুণ কুমার তিক্ত হাসি হাসল। এটাই তো ছিল তাদের ভয়। তারা জানত যে তুই সত্যবাদী। যদি তুই পর্যন্ত এই কথা পৌঁছত, তাহলে তুই একা তাদের সম্পূর্ণ সিন্ডিকেটকে ধ্বংস করে দিতি। তাই তারা আমাকে লক্ষ্য বানিয়েছে, কারণ আমি অনেকবার রাতে ক্ষেতের কাছে তাদের দেখে ফেলতাম। এবং এক রাত, অরুণ কুমারের আওয়াজ ভেঙে গেল। প্রিয়া তার হাত আরও শক্ত করে ধরলেন। কি হয়েছে সেই রাতে? অরুণ কুমার নজর তুলে প্রিয়ার চোখে দেখল এবং বলল, সেই রাতে আমি সেটাই দেখেছি যা দেখা উচিত ছিল না। গ্রামের বাইরে জঙ্গলে অনেক ট্রাকের মাধ্যমে অবৈধ সাপ্লাই হচ্ছিল, অস্ত্র, মদ এবং হয়তো কিছু। আর সেই রাতে তারা আমাকে ধরে অনেক মারল এবং যেতে যেতে বলল, যদি জীবিত থাকতে চাও তাহলে চুপ থাকো,
যদি পত্নীকে বাঁচাতে চাও তাহলে তার থেকে দূর থাকো। প্রিয়া দাঁত কড়মড় করে বললেন, তাহলে তুই চুপ থাকা বেছে নিয়েছিস আমার জন্য? তারা ভাঙা আওয়াজে বললেন। অরুণকুমার শান্ত স্বরে বলল, হ্যাঁ, কারণ সেই সময় তোমার জীবন আমার জীবন থেকে বড় ছিল। প্রিয়া ফুটে উঠলেন, চোখ থেকে অশ্রু থামছে না। কিন্তু বিষ কিভাবে? তিনি কাঁদতে কাঁদতে বললেন। অরুণকুমার চোখ ঝুঁকাল। 2 বছর আগে থেকে তারা আমার খাবারে ধীরে ধীরে বিষ মেশাতে শুরু করেছে, যাতে আমার মৃত্যু একটা অসুস্থতা লাগে, কোনো প্রমাণ না মেলে এবং রহস্য চাপা থাকে। প্রিয়ার হৃদয়কেও মোচড় দিয়েছে যেন। তার নিঃশ্বাস ভেঙে যাচ্ছে। অরুণকুমার, তুই আমাকে কেন বললি না? আমি তোমাকে বাঁচাতাম, আমি তাদের সবাইকে শেষ করে দিতাম। তুই আমাকে একা কেন ছেড়ে দিয়েছিস? অরুণকুমার খুব ধীর আওয়াজে বলল, কারণ যদি তুই সত্য জানতি তাহলে তুই খোলাখুলি লড়াই করতি, এবং হয়তো আজ তুই কোনো হাসপাতালে থাকতি। বাহ! প্রিয়া তার হাত তার বুকে রেখে জোরে বললেন, বাকি বলো, আমি মরে যেতাম, তাহলে সেটাও মেনে নিতাম, কিন্তু তোমাকে একা এসব সহ্য করতে দিতাম না। অরুণকুমারের চোখে গভীর চমক উঠল। প্রিয়া, তোমার প্রেমই আমার শক্তি ছিল। অরুণকুমার কাঁপা আওয়াজে বলল, যদি তুই জানতি তাহলে তুই থেমে যেতি, এবং আমি চাইনি যে আমার কারণে দেশ একটা সত্যবাদী আইপিএস হারায়। হঠাৎ মেশিনের আওয়াজ তেজ হয়ে গেল। বিপ বিপ। প্রিয়া তাকে ঝাঁকুনি দিলেন। অরুণকুমার, যেও না, আমি এসে গেছি, এখন সব ঠিক করে নেব। অরুণকুমার শেষবার তার দিকে দেখল, হালকা হাসি এলো এবং ঠোঁট নড়ল। এখন সত্য তোমার ইউনিফর্ম সামলাবে। বিপ আওয়াজ থেমে গেল। 3 দিন পর সম্পূর্ণ গ্রামে পুলিশের গাড়ি ছিল। নেতা, জমিদার, অফিসার সব গ্রেপ্তার। কুটিরের সামনে প্রিয়া দাঁড়িয়েছিলেন, চোখে অশ্রু এবং বুকে গর্ব। তিনি ধীরে বললেন, তুই একা ছিলি না অরুণকুমার, তোমার সত্য জীবিত আছে, এবং সম্পূর্ণ গ্রাম অবাক হয়ে